বিচিত্র দেশ পাকিস্তান, যে দেশের মানুষ চরম অর্থ সংকটে, যে দেশের সরকার আজ দেউলিয়া, কিন্তু যে দেশের সেনাবাহিনী আজ পর্যন্ত কোনো যুদ্ধে জয়লাভ করতে পারেনি, সেই দেশের সেনাপ্রধানদের এবং সেনাবাহিনীদের এত বিপুল পরিমাণ ঐশ্বর্য। পাকিস্তানের অর্থনীতি আজ চরম সংকটে। অন্য দেশের কাছে ভিক্ষে করা ছাড়া তাদের গতি নেই, কিন্তু তার বিপরীতে পাকিস্তানের সেনাবাহিনী দেশের মধ্যে বহু রকম ব্যবসা বাণিজ্য করে যে বিপুল পরিমাণ ঐশ্বর্য সম্পদ সঞ্চয় করেছে, তার পরিমাণ ভারতের আম্বানি আদানির মোট আয়ের পরিমাণের থেকেও বেশি। এমনই এক অদ্ভুত চাঞ্চল্যকর তথ্য শুধুমাত্র ভারত ডায়েরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেশের জিডিপি 73% চলে যাচ্ছে ঋণ এবং সুদের হার মেটাতে। বিদেশি মুদ্রায় সঞ্চিত অর্থের পরিমাণ আর মাত্র $800 কোটি, যা দিয়ে পাকিস্তান শুধুমাত্র 2 মাস চলতে পারে। এরপর আবারও কোনো না কোনো দেশের কাছে হাত পাততে হবে পাকিস্তানকে। দেশের অর্থনীতিতে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য থেকে শুরু করে তেল, গ্যাস, বিদ্যুৎ প্রভৃতির দাম আকাশছোঁয়া। এমতো অবস্থায় 15ই ফেব্রুয়ারি পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কাজী ফয়েদ ঈসা বেআইনি অবৈধ নির্মাণ এবং অপসারণ সংক্রান্ত মামলায় বললেন, পাকিস্তান সেনাবাহিনীর মূল দায়িত্ব দেশের নিরাপত্তার দিকটি রক্ষা করা, কোনো রকমভাবে ব্যবসা বা বাণিজ্য করে মুনাফা তৈরি করা তাদের লক্ষ্য নয়। বিশ্বের অন্য কোনো দেশে এমন নজির নেই যে সেই দেশের সেনাবাহিনীরা দেশের আভ্যন্তরে চাল, ডাল, ঘি, পোশাক, তেল, জমি, ঘর, সিমেন্ট আরও বহু রকম ব্যবসা বাণিজ্য করছে। 1947 সালে পাকিস্তান স্বাধীন হয়ে যাওয়ার পরে 77 বছর ধরে প্রায় 29 জন প্রধানমন্ত্রী হয়েছে এবং প্রত্যেক প্রধানমন্ত্রী 5 বছরের স্থায়ী কার্যকাল শেষ করতে পারেনি। এরই মধ্যে তাদের হয় হত্যা, নয় ফাঁসি, নয় রহস্য মৃত্যু হয়েছে এবং পাকিস্তানের মূল শাসন ব্যবস্থার নিয়ন্ত্রণ করে পাকিস্তান সেনা। পরিসংখ্যান ঘেঁটে জানা যায় যে পাকিস্তান সেনাবাহিনীর প্রথম 100 জন গুরুত্বপূর্ণ অফিসারদের এক একজনের আয় 3,500 কোটি টাকারও বেশি। এখন প্রশ্ন হলো যে পাকিস্তান সেনা কিভাবে আস্তে আস্তে এত বিপুল পরিমাণ সম্পদ তৈরি করলো। 1947 সালে স্বাধীনতা লাভ করার পরে ভারত পাকিস্তানের মধ্যে দেশ ভাগের পাশাপাশি বিভিন্ন রকম বিষয় বন্টন করা হয়। মোট সেনাবাহিনীর 33% আসে পাকিস্তানের কাছে আর 67% থাকে ভারতের। মোট অর্থের 17% আসে পাকিস্তানের কোষাগারে এবং 83% পায় ভারত। সেই সময় ভারতবর্ষের কোষাগারে ছিল 400 কোটি টাকা, যার মধ্যে 75 কোটি টাকা পায় পাকিস্তান এবং 325 কোটি টাকা পায় ভারত। এই পাকিস্তানের 75 কোটি টাকার মধ্যে 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতার দিন 20 কোটি টাকা দেওয়া হয়। অন্যদিকে দেশের মধ্যে যে গুরুত্বপূর্ণ বড় বড় শিল্প কারখানা ছিল তার 34টি পায় পাকিস্তান এবং 929টি পায় ভারত। মূলত নতুনভাবে দেশকে গঠন করতে এত পরিমাণ টাকা এবং কলকারখানা, আর্মি সব কিছুই পায় পাকিস্তান, কিন্তু পাকিস্তানরা সেই টাকা দিয়ে কোনো রকম অর্থনীতি ব্যবস্থাকে পুনরুদ্ধার বা উন্নয়নের কাজে না লাগিয়ে তারা অস্ত্রশস্ত্র কিনে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে ভারতের বিপক্ষে বিভিন্ন রকম আন্দোলন শুরু করে। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং বল্লভভাই প্যাটেল তারা বাকি 55 কোটি টাকা দিতে রাজি হয়নি, কিন্তু পরবর্তী সময়ে গান্ধীজির মধ্যস্থতায় পাকিস্তানকে সেই 55 কোটি টাকা দিয়ে দেওয়া হয়। প্রথম দিকে সেই টাকা মোহাম্মদ আলী জিন্নার অধীনে থাকলেও তার মৃত্যুর পরে পাকিস্তানে আর কোনো বড় নেতা আসেনি, যার ফলে সেই পরিমাণ টাকা চলে আসে পাকিস্তান আর্মির হেফাজতে। এরপরে 1964 সালে পাকিস্তান আর্মি
শুরু করে বিভিন্ন চ্যারিটেবল ট্রাস্ট বা এনজিও সংস্থা। একে একে তারা তৈরি করে ফৌজি ফাউন্ডেশন, সাইন ফাউন্ডেশন, বাহারিয়া ফাউন্ডেশন, আশাকারী ফাউন্ডেশন, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট, ডিফেন্স হাউজিং অথরিটি। এই সমস্ত চ্যারিটেবল ট্রাস্ট তৈরি করে তারা বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য শুরু করে। সরকারের থেকে পুরোপুরি বিনামূল্যে জমি পেয়ে ডিফেন্স হাউজিং অথরিটি তারা রিয়েল এস্টেট ব্যবসা শুরু করে। বর্তমানে পাকিস্তানের প্রথম এই রিয়েল এস্টেট ব্যবসা। 50টির বেশি প্রজেক্ট চলছে। করাচিতে 1200 একরের বেশি এবং ইসলামাবাদে 600 একরের বেশি ফ্ল্যাট নির্মাণ করছে এবং প্রচুর পরিমাণ দামে এই বিক্রি করছে পাকিস্তান আর্মি। শুধু তাই নয়, পাকিস্তানের মধ্যে কৃষিজাত সমস্ত পণ্য, সার, বীজ, সিমেন্ট, মাংস, বায়ুকল, কয়লা, স্বাস্থ্য এবং ওষুধ সংক্রান্ত বিভিন্ন জিনিসপত্র, রুটি, গ্যাস, পেট্রোল সমস্ত কিছু ব্যবসার মুখ্য সারিতে একেবারে পাকিস্তান আর্মি বসে আছে, যার ফলে দেশের অন্যান্য কোম্পানিগুলো পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। শুধু ব্যবসা সংক্রান্ত আয় নয়, পাকিস্তান আর্মি আমেরিকা এবং চীন থেকে প্রচুর পরিমাণ অনুদান পেয়ে আসছে বছরের পর বছর। প্রথম দিকে ইউএসএসআরকে রুখবার জন্যে আমেরিকার মদদে তৈরি হয় ট্রেনিং সেন্টার এবং আফগানিস্তানের বিপক্ষে যুদ্ধ করবার জন্যে আমেরিকা সেই সময় $400 বিলিয়ন বেশি টাকা পাকিস্তানকে অনুদান দিয়েছে। তারপরে আল কায়দাকে খতম করবার জন্যে পাকিস্তানকে প্রচুর পরিমাণ টাকা সাহায্য করেছে এই আমেরিকা। এরপর চীন থেকে প্রচুর পরিমাণ টাকা অনুদান পায় পাকিস্তান। পাকিস্তানের বিভিন্ন রকম পাওয়ার প্ল্যান্ট, বহু রকম প্রজেক্ট, এমনকি লোন দিয়ে আসছে এই চীন। সেই পাকিস্তানের অনুদানের এক বৃহৎ পরিমাণ অংশ চলে আসে পাকিস্তান আর্মির কাছে। পাকিস্তান যখনই ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতির জন্য এগিয়ে এসেছে, তখন তার বাধা হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান আর্মি। তারা মনে করে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি শান্তি স্থাপন হয়, তাহলে পাকিস্তান আর্মির আর কোনো রকম মূল্য থাকবে না। যার ফলে যখনই দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক হয়, তখনই কোনো না কোনো চাঞ্চল্যকর এবং ভয়াবহ ঘটনা, জঙ্গি হানার ঘটনা সামনে আসে। বর্তমানে ভারতকে বিভিন্ন দিক থেকে রুখবার জন্যে চীন পাকিস্তান আর্মিকে সরাসরিভাবে সাহায্য করে আসছে। পাকিস্তান আর্মির ব্যবসা প্রত্যেক বছরে 20 থেকে 30% হারে বৃদ্ধি পাচ্ছে এবং তার মুনাফা পৌঁছে যাচ্ছে বড় বড় পাক সেনা অফিসার এবং রিটায়ার্ড অফিসারদের কাছে। শুধু তাই নয়, পাকিস্তান আর্মি এই ব্যবসা করার জন্যে সরকারকে কোনো রকম ট্যাক্স দেয় না। প্রথম 100 জন পাক সেনা অফিসারদের মোট সঞ্চিত আয় 3,500 কোটি টাকা এবং 2022-এর পরিসংখ্যান অনুযায়ী পাকিস্তান আর্মির মোট নেট ওয়েথ 1 লাখ কোটি টাকা, যা ভারতের আদানি এবং আম্বানির মোট আয়ের থেকেও অনেক বেশি। পাকিস্তানের সেনাপ্রধান কমর জাভেদ বাজওয়ার তার স্ত্রীর সম্পত্তি 5 বছরে প্রায় 200 কোটি টাকা হয়েছে। শুধু তাই নয়, তার পরিবারের মোট আয় 1270 কোটি টাকা। এমনই বিচিত্র দেশ পাকিস্তান, যে দেশের মানুষ চরম অর্থ সংকটে, যে দেশের সরকার আজ দেউলিয়া, কিন্তু যে দেশের সেনাবাহিনী আজ পর্যন্ত কোনো যুদ্ধে জয়লাভ করতে পারেনি, সেই দেশের সেনাপ্রধানদের এবং সেনাবাহিনীদের এত বিপুল পরিমাণ ঐশ্বর্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভারত ডায়েরি ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমনই অদ্ভুত গল্পকথা শোনবার জন্যে।